আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের মধ্যকার সম্পর্ক নিয়ে একাধিক মত চালু আছে। কোনো কোনো বিশ্লেষকদের মতে তাদের তিক্ততা এতটাই বেশি যে রিয়াদ ও আবুধাবির আস্থাভাজন সম্পর্কে শীঘ্রই ফাটল ধরছে। আবার কারো কারো মতে এ দুজনের সম্পর্কে তেমন কোনো সমস্যা নেই। তবে পর্যবেক্ষকরা মনে করেন ইয়েমেন ইস্যুকে কেন্দ্র করে এ দুই নেতা ও ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা অনেকটাই বেড়েছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। 2017 সালে কাতারের সাথে সৌদি আরব ও আরব আমিরাতের আঞ্চলিক সম্পর্কে যেমন অবনতি ঘটেছিল তেমনটা হয়তো রিয়াদ ও আবুধাবির ক্ষেত্রে হবে না। তবে এই দুদেশের মধ্যেও বেশ কিছু স্বার্থগত পার্থক্য রয়েছে। এ দুটো দেশের অগ্রাধিকার, অবস্থান, স্বার্থ সবটাই ভিন্ন হওয়ার কারণে নানামুখী জটিলতার উদ্ভব হয়েছে। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকরণ থেকে শুরু করে সুদানের গৃহযুদ্ধ সহ আরও বেশ কিছু আঞ্চলিক ইস্যুতে রিয়াদ ও আবুধাবির দৃষ্টিভঙ্গি আলাদা। এই ভিন্নতা স্বাভাবিকভাবেই এই দুটো দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেও প্রভাবিত করে। জিসিসিভুক্ত এই দুটো দেশের মধ্যে প্রচণ্ড মাত্রায় অর্থনৈতিক প্রতিযোগিতাও রয়েছে, কেননা বর্তমানে দুটো দেশই নিজেদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে চাইছে। এই লক্ষ্যে তেলের ব্যবসা কেন্দ্রিক একমুখী চিন্তা থেকে বেরিয়ে এসে বৈচিত্র্যময় কর্মপরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। এই দুদেশের মধ্য সম্পর্কের অবনতির সূচনা হয় মূলত দুই দেশের ডিফেক্টো শাসকের মধ্য দূরত্বকে কেন্দ্র করে। বয়সে মোহাম্মদ বিন জায়েদ সিনিয়র হওয়ায় তিনি সৌদি আরবের নেতার কাছ থেকে সম্মান প্রত্যাশা করেন। এমবিজেডের আরেকটি বৈশিষ্ট্য হল তিনি আঞ্চলিক নেতা হিসেবে নিজেকে পরিচয় দেন, আন্তর্জাতিক পরিসরেও তার প্রভাব জাহির করতে পছন্দ করেন। অন্যদিকে সৌদি আরব হল এ অঞ্চলের সবচেয়ে বড় ও প্রভাবশালী দেশ। সৌদি আরবের রাজতন্ত্র সবচেয়ে পুরনো ও বৃহত্তম। এ কারণে গুরুত্বপূর্ণ এ দেশটির ডিফেক্টো শাসক হিসেবে মোহাম্মদ বিন সালমানের মতো তরুণ নেতা চলে আসাও ভীষণই তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। মোহাম্মদ বিন সালমান আত্মবিশ্বাসী এক নেতা। তিনিও এ অঞ্চলের সবচেয়ে প্রভাব বিস্তারকারী নেতা হয়ে উঠতে চান। ফলে আগামী দিনগুলোতে এমবিএস ও এমবিজেড সম্পর্ক কেমন হবে তা নিয়ে বিশ্লেষক মহলে যথেষ্ট কৌতূহল রয়েছে। বিশ্লেষকদের মতে সৌদি আরব ও আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে যেমন সৌহার্দ্য উত্তেজনা রয়েছে, তেমনি বাস্তবতার প্রতিফলনও রয়েছে। দুই নেতার মধ্যে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, তবে তাকে এখনও তিক্ত প্রতিযোগিতা হিসেবে অভিহিত করার সুযোগ নেই। বরং উভয় নেতাই ইনক্লুসিভ এবং মানিয়ে চলার মতো মানসিকতা লালন করছেন। এ ধরনের দৃষ্টিভঙ্গির কিছু সীমাবদ্ধতা থাকলেও আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গির তুলনায় এই কৌশল উত্তম। 2011 সাল পরবর্তী সময়ে দেখা গিয়েছে শাসকদের আধিপত্যবাদী কৌশলের বিরুদ্ধে আরব বিশ্বের অনেক দেশই আরব বসন্তের প্রভাব পড়েছিল। সৌদি আরব ও আরব আমিরাত তখন কিছুটা হোঁচট খেলেও তুলনামূলক ইনক্লুসিভ কৌশলের কারণে সে যাত্রায় তারা বেঁচে যায়। সৌদি ও আমিরাতের এ দু নেতা একসাথে পথ চলতে চাইলে অন্তরালে দু দেশের মধ্যে প্রতিযোগিতামূলক সম্পর্ক রয়েছে, যা সহজে মেটার মতো নয়। উপসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক, রাজনৈতিক, এমনকি সামরিক শক্তির প্রভাব বৃদ্ধি করা নিয়েও এ দু দেশের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। 2021 সালে হঠাৎ করে রিয়াদের নীতি নির্ধারকেরা সৌদি আরবে কর্মরত সব বিদেশি সংস্থা ও প্রতিষ্ঠানকে 2024 সালের মধ্যে সৌদি আরবেই তাদের কোম্পানি হেড অফিস বা সদর দপ্তর স্থাপন করার সময়সীমা বেঁধে দেয়। এই সিদ্ধান্তের কারণ হিসেবে সৌদি আরব নিজেদের দেশের উন্নয়নের কথা বলেছিল, কিন্তু পর্যবেক্ষকরা মনে করেন সৌদি আরব মূলত আরব আমিরাতকে চ্যালেঞ্জ করেই এই সিদ্ধান্ত নিয়েছিল, কেননা উপসাগরীয় অঞ্চলে কর্মরত বেশিরভাগ আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থা আমিরাতেই তাদের সদর দপ্তর চালু করেছে। গোটা আরব উপদ্বীপের নিরাপত্তা ইস্যুকে বিবেচনায় নিলে এই মুহূর্তে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধের মূল কারণ হল ইয়েমেন।
2015 সালের মার্চ মাসে শুরুতে রিয়াদ এবং আবুধাবি একসাথে আরব সামরিক জোট গঠন করে, যার লক্ষ্য ছিল হুতিদের পরাস্ত করা। কিন্তু একটানা কয়েক বছর সামরিক অভিযান চালানোর পর তারা উপলব্ধি করে এ যুদ্ধ ভয়াবহ ধ্বংসাত্মক হয়ে উঠেছে এবং তাদের মূল উদ্দেশ্যের কিছুই পূরণ হচ্ছে না। তখন এ দুটো দেশ তাদের ইয়েমেন কৌশলে পরিবর্তন আনতে বাধ্য হয়। 2019 সালে সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে ইয়েমেন থেকে তার সেনাদের প্রত্যাহার করে। উত্তর ইয়েমেনে যখন সৌদি আরব একাই হুতিদের বিরুদ্ধে লড়ে যাচ্ছিল, তখন যুদ্ধে অংশ না নিয়ে আরব আমিরাত বিভিন্ন ইয়েমেনি গোষ্ঠী, বিশেষ করে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসির মতো সংস্থাকে পৃষ্ঠপোষকতা শুরু করে। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব প্রাথমিকভাবে যেই এজেন্ডাগুলো নিয়ে ইয়েমেনে গিয়েছিল, সেখানেও দুই দেশের মধ্যে ভিন্নতা ছিল। সময়ের সাথে সাথে এই ভিন্নতা আরও স্পষ্ট হয়ে ওঠে। অস্বীকার করার উপায় নেই, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে ইয়েমেনের স্বার্থের দ্বন্দ্ব থেকে ফায়দা পেয়েছে হুথিরা, যারা মূলত ইরানের স্বার্থ নিশ্চিতেই কাজ করে বলে ধারণা করা হয়। রিয়াদ এবং আবুধাবির মধ্যে সমঝোতা ও আস্থার অভাব ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের দুর্বলতা এবং অকার্যকরতার সবচেয়ে বড় কারণ। প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল হল ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নেতৃত্বাধীন সংস্থা, যা হুতিদের মোকাবেলায় নেতৃত্ব দিচ্ছে। আরব আমিরাত যে সাউদার্ন ট্রানজিশন কাউন্সিলকে সমর্থন দিয়েছিল, তারা আরব সৌদি সমর্থিত দলগুলো বিরোধী। সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল শুধুমাত্র দক্ষিণ ইয়েমেন নিয়েই কাজ করতে চায়। অপরদিকে সৌদি সমর্থিত দলগুলো উত্তর ও দক্ষিণ ইয়েমেনের মধ্যে মেলবন্ধন তৈরি করতে চেয়েছিল। সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে আমিরাতের সমর্থনকে কেন্দ্র করে ইয়েমেন ইস্যুতে সৌদি ও আমিরাতের বৈদেশিক নীতির মধ্যে সবচেয়ে বড় বিভেদ তৈরি হয়। অনেক বছর কেটে গেলেও রিয়াদ এবং আবুধাবি এখন পর্যন্ত ইয়েমেন নিয়ে নিজেদের মতভেদ দূর করতে পারেনি। ইয়েমেনের একক কোনো নেতৃত্বকে সমর্থন করার ব্যাপারে সম্মত হতে পারেনি। ফলে হুতিদের পরাজিত করা, ইয়েমেনকে ঐক্যবদ্ধ করা এবং দেশটির পুনর্গঠনের মতো জরুরি বিষয়গুলো অধরাই রয়ে গিয়েছে। আরব আমিরাত বর্তমানে দুবাই পোর্টস ওয়ার্ল্ডের মাধ্যমে এডেন বন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। হুতি বিরোধী ব্লকগুলোর মধ্যে বিভাজন আরও তীব্রতর হয়েছে। সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এবং আমালিকা বাহিনীর মধ্যে শত্রুতা বেড়েছে। ইয়েমেন ইস্যুতে সৌদি আরব সাংঘর্ষিক এজেন্ডার কারণেই প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলও ভেঙে পড়েছে। এত কিছুর পরও এখনো পর্যন্ত ইয়েমেন ইস্যুতে বিরোধপূর্ণ স্বার্থের জের ধরে রিয়াদ এবং আবুধাবির দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট না করে বরং স্বাভাবিক রাখার চেষ্টা করছে। তবে সৌদি আরব ও আমিরাত যে সামরিক জোটটি গঠন করেছিল, তা এখনও অনেকটাই অকার্যকর। ইয়েমেনের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যকার বিভাজন যদি অটুট থাকে, তাহলে সৌদি আরব তার নেতিবাচকভাবে বিবেচনা করবে। এর নেপথ্যে অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, রিয়াদ মনে করে দক্ষিণ ইয়েমেনে যদি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যেমনটা আমিরাত চাইছে, তাহলে ভবিষ্যতে তা তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না এবং রাষ্ট্র হিসেবে এর টিকে থাকার কোনো নিশ্চয়তা নেই। কোনো কোনো বিশ্লেষক মনে করেন, আমিরাতের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে চাইলে অনিচ্ছা সত্ত্বেও সৌদিকে দক্ষিণ ইয়েমেনের এই বাস্তবতা মেনে নিতে হবে। অনেকেই মনে করেন সৌদি আরব কখনোই দক্ষিণ ইয়েমেনকে রাষ্ট্র হিসেবে মানবে না, কেননা এটি উদীয়মান দক্ষিণ ইয়েমেন রিয়াদের জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করবে। সৌদি আরব সম্ভবত আরব উপদ্বীপের আর কোনো দেশে বিভাজন বা বিচ্ছিন্নতাবাদী শক্তির উত্থান দেখতে রাজি নয়। কিন্তু যদি আনুষ্ঠানিকভাবে ইয়েমেন ভেঙে যায়, তাহলে তা সৌদি আরবের ভূরাজনৈতিক নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে যাবে। এ কারণে এ ধরনের জটিল উত্তেজনা এড়াতে রিয়াদ নিশ্চিতভাবেই সতর্কতার সাথে প্রতিক্রিয়া দেখাবে।
দক্ষিণ ইয়েমেনে স্বাধীন কোনো রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তা সৌদি সীমান্তে স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। এ কারণে দক্ষিণ ইয়েমেনে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার বাস্তবতাকে অনুধাবন করার পরও সৌদি আরব সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে সমর্থন করছে না। সৌদি আরবের আপত্তির পরও যদি আরব আমিরাতের পৃষ্ঠপোষকতায় দক্ষিণ ইয়েমেনে কোনো রাষ্ট্রের জন্ম হয়, তাহলে রিয়াদ ও আবুধাবির মধ্যে সম্পর্ক হয়তো দীর্ঘমেয়াদী অবনতির দিকে যাবে। দুদেশের মধ্যে প্রতিযোগিতা আরও বাড়বে। এ অঞ্চলে নানা ইস্যুতে উত্তেজনা ও সংঘাত চলমান থাকায় পারস্পরিক প্রতিযোগিতার বিষয়টি অনেকটা আড়ালে চলে যায়। এখন গাজা যুদ্ধকে কেন্দ্র করে যা হচ্ছে, যুদ্ধ প্রথম শুরু হয় গাজায়, এরপর তা চলে গেল লোহিত সাগরে। এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মনে হয় লেবাননের হিজবুল্লাহর সাথে ইসরায়েলের হয়তো একটি যুদ্ধ বেঁধেই যাবে। ধারণা করা হয়েছিল মধ্যপ্রাচ্যের এই টালমাটাল পরিস্থিতিতে এমবিএস এবং এমবি জেট ইয়েমেন ইস্যুতে নিজেদের দূরত্ব কমিয়ে আনতে সক্ষম হবে, কিন্তু বাস্তবে তেমন ঘটেনি। গাজায় একটি চূড়ান্ত যুদ্ধবিরতি কবে হবে কিংবা লোহিত সাগর, দক্ষিণ লেবানন এবং উত্তর ইসরায়েলের সহিংসতা কবে কমবে তা নিশ্চিত নয়। তবে যদি এই সংঘাত নিয়ন্ত্রণে আসে, তাহলে ইয়েমেন ইস্যুকে কেন্দ্র করে সৌদি আরব ও আরব আমিরাতের পরবর্তী পদক্ষেপের দিকেই হয়তো সবার নজর থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।